সমাপ্ত হলো দেশের রাজনীতির এক দীপ্ত অধ্যায়, যার প্রখর নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপোষহীন নেত্রী। জেল, জুলুম, ভয় কোনো কিছুতেই হার মানতেন না তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলার বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথা তিনি ভাবতেও চাননি। কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল সেই দৃপ্ত পদচারণা। মঙ্গলবার রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় 4 দশক ধরে বিএনপির নেতৃত্ব দেওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন প্রদীপ। দর্শক, আমরা আরও খবর জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। আমাদের সহকর্মীরা আছেন এভার কেয়ার হাসপাতালে, আছেন সহকর্মী পার্থ, এবং বিএনপির পলচনের কার্যালয়ে আছেন সহকর্মী লিটন। আমরা যুক্ত হচ্ছি তাদের সাথে। প্রথমে চলে যাব পার্থর কাছে। পার্থ, আপনি আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে, এবং এই হাসপাতালেই দীর্ঘ 1 মাস চিকিৎসা নিয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা এই হাসপাতালের সামনে থেকে খোঁজ নিতাম বিএনপি চেয়ারপারসন কেমন আছেন, মেডিকেল বোর্ডের দিকে তাকিয়ে থাকতাম তার স্বাস্থ্য নিয়ে সুখবরটা পাওয়ার জন্য। কিন্তু আজকের পর থেকে আমরা আর এরকম কোনো খবর পাবো না। লিটনের কাছে, যিনি আছেন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। লিটন, জানতে চাইবো, আপনি তো এই মুহূর্তে কার্যালয়ের সামনে আছেন, সেখানে সেই কার্যালয়ের সামনে শোক বইয়ে নিজেদের মনের কথা লিখছেন নেতাকর্মীরা এবং তারা তাদের শোক বার্তা জানাচ্ছেন। আপনি কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন আপনি এর আগে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে, এবং সেই ঘোষণা শোনার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিএনপির যে পল্টনের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা ছুটে এসছেন। এখানে যে শোক বই খোলা হয়েছে সেই শোক বইতে কিন্তু তারা তাদের যে মনের কথাগুলো তারা কিন্তু সেগুলো লিখছেন। সেখানে কেউ লিখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একধারে দেশনেত্রী, একধারে আমার মা। কেউ লিখছেন 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে তাকে দেখছি আপোষহীন নেত্রী, সেই নেতৃত্বে কখনোই তিনি কারোর সঙ্গে আপোষ করেননি, আমরা সেলুট জানাই সেই নেতৃত্বের প্রতি। কেউ লিখেছেন আবেগঘন কথা, যেখানে তারা শোকে মুহ্যমান হয়ে তারা বলছেন যে আগামী প্রজন্ম আসলে যুগ যুগ ধরে বঞ্চিত হবে এমন নেতৃত্বের দিকে। আমরা যদি একটু দেখাতে চাই, ঠিক আমার পেছন দিকটায় আমরা যদি একটু নিয়ে যেতে চাই, যেখানে শোক বইটি রাখা হয়েছে, সেখানে এই মুহূর্তে যারা রয়েছেন নেতাকর্মী যে কথা সেগুলো কিন্তু লিখছেন, এবং তারা আসলে যেটি বলছেন দূর দূরান্ত থেকে এসে তারা একরকম আবেগী হয়ে গেছেন, এবং সেই লেখাগুলো কিন্তু তারা এখানে তাদের মনের মাধুরী মিশিয়ে লিখছেন। এবং সেখানে আমি যদি করে শোনাতে চাই, একজন যিনি লিখেছেন সামনেই আমার রয়েছেন, তিনি লিখেছেন বাংলাদেশকে স্বাধীন করতে কোর্ট মার্শালের নিয়মিত মৃত্যুদণ্ড জেনেও পাকিস্তান সামরিক বাহিনীর অফিসার হয়েও রিভোল্ট করে তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার স্বাধীনতা ও সার্বভৌমত্ব মিটিয়ে দিয়ে এই দেশকে ভারতের কলোনি বানাতে চাওয়ার প্রতিবাদ করায় চোখের সামনে নিজের যে পুত্রের মৃত্যু, অন্য সন্তানের পৈশাচিক নির্যাতন যেগুলো, সেগুলো থেকে আসলে এই দেশকে মুক্ত করেছেন। এভাবে কিন্তু তারা তাদের এই যে মনের কথা সেগুলো কিন্তু তারা লিখছেন। এবং আমরা যদি একটু কথা বলতে চাই একজনের সঙ্গে, আপনি কোত্থেকে এসছেন এবং কি লিখলেন? আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম থেকে এসেছি আমি আমার দেশমাতা, গণতন্ত্রের মা, সাবেক সফল 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মহাপ্রয়াণ, তার জানাজা অংশগ্রহণ করার জন্য আমরা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন এবং বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হুসাইনি সহ আমরা এসেছি ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য। বইতে আপনি আসলে কি লিখলেন, কি মনের কথা বললেন যদি একটু বলতেন? ওনার প্রয়াত স্বামী, এদেশের সফল রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে পাকিস্তান সামরিক বাহিনীর সদস্য হয়েও তাহারা নিশ্চিত কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যু জেনেও
তিনি দেশকে স্বাধীন করার জন্য যে ঝুঁকি নিয়েছিলেন, আজকে ওনারই সহধর্মিণী বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার 2 সন্তানের পৈশাচিক নির্যাতন নিজের চোখের সামনে দেখার পরেও নিজের মৃত্যুকে আলিঙ্গন করে এই দেশের স্বাধীনতাকামী মানুষের সেই প্রয়াসকে নিজের জীবন দিয়ে রক্ষা করলেন। তার জন্য আমরা তাকে সেলিউট জানাতে এসেছি। শুনছিলেন সাথী যেমনটি তারা বলছেন যে তারা আসলে এই যে তার যে মৃত্যু সেটাকে তারা সেলুট জানায় এবং এইভাবেই আসলে এই মধ্যরাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির যে পল্টনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তারা ছুটে আসছেন। এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ লিটন আপনাকে। দর্শক, আমরা এই পর্যায়ে আবারও যুক্ত হব আমাদের সহকর্মী পার্থর সাথে, যিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। পার্থ, যেমনটা বলছিলাম, এই এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ 1 মাস চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া এবং 30শে ডিসেম্বর ভোর 6টায় উনি এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনার কাছে জানতে চাইব কেমন অবস্থা দেখতে পাচ্ছেন, নেতাকর্মীরা কি বলছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি আপনার মাধ্যমে যদি জানিয়ে রাখতে চাই, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1945 থেকে 2025-এর দীর্ঘ 80 বছরের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই জীবনের কিন্তু ইতি টেনে তিনি গতকাল যে শেষ নিঃশ্বাস কিন্তু ত্যাগ করেছেন এই রাজধানীর এভারকেয়ার যে হাসপাতালটি, এই হাসপাতালে মূলত এই হাসপাতালে কিন্তু তিনি দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছিলেন এবং এই জায়গাতে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শেষ মুহূর্তে প্রিয় নেত্রীকে দেখতে আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি এই এভারকেয়ার হাসপাতালের সামনের যে জায়গাটি, এই জায়গাতে কিন্তু একরকম নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে। মূলত রাজধানী সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু নেতাকর্মী তাদের অনুসারীদেরকে নিয়ে এই জায়গাটিতে আসছেন এবং প্রিয় নেত্রীকে এক পলক শেষ দেখার জন্যই কিন্তু এই যে অপেক্ষা, সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন এবং তাদের হাতে কিন্তু আমরা নানা রকম ব্যানার ফেস্টুন দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় যদি সাথী আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখছি, মূলত এভারকেয়ারের সামনে এখন যে নেতাকর্মী অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই রাজনৈতিক আদর্শ, যেই পরিস্থিতি এবং তার যেই রাজনৈতিক ধরন, সেটি কিন্তু আসলেই বিরল বাংলাদেশের রাজনীতিতে। এবং তার রাজনৈতিক জীবনের শুরুটা কিন্তু হয়েছিল 1982 সালে বিএনপির সদস্য পদ সংগ্রহের মধ্য দিয়ে। পরবর্তীতে 1983 সালে তিনি কিন্তু সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে বিএনপিতে যে নমিনেশন বা যে অবস্থান সেটি করে নেয়। পরবর্তীতে 1984 সালে তিনি কিন্তু ভাইস চেয়ারপারসন হিসাবে কিন্তু দায়িত্ব পালন করে। পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি কিন্তু 1991 থেকে 96 প্রথম দফায় তার যে প্রধানমন্ত্রীর যে দায়িত্ব সেটি কিন্তু পালন করে। দ্বিতীয় দফায় তিনি 1996 সালে কিন্তু আবারও প্রধানমন্ত্রী হয় এবং তৃতীয় দফায় অর্থাৎ 2001 থেকে 2006 সাল অবধি তিনি কিন্তু তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর যে দায়িত্ব সেটি কিন্তু পালন করেন এবং তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেই জায়গা থেকে তিনি কিন্তু আফসীন নেত্রীর যে খেতাব সেটিও কিন্তু আসলে পেয়েছেন। এখানে যে নেতাকর্মী রয়েছে, আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, কোথা থেকে এসেছেন এবং এই বিএনপি চেয়ারপারসনের যে মৃত্যু আসলে এটি কিভাবে দেখছেন আপনারা? আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এসেছি। আমি ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার এবং একজন ছাত্রদল কর্মী। আমরা আসলে বাকরুদ্ধ, আমরা এতেই অসহায় হয়ে গেলাম। যে মানুষটা আমাদেরকে এতটি বছর আগলে রেখেছিল, যে মানুষটা নিজের জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাওয়ার পরেও যে মানুষটা কখনো এই দেশকে ছেড়ে যাননি, তিনি বারবার একটা কথাই বলেছিলেন, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আর আজকে এই মানুষটা আমাদের এতগুলো মানুষকে, লক্ষ লক্ষ সন্তানকে কাঁদিয়ে তিনি আমাদের ফেলে তিনি চিরবিদায় নিচ্ছেন। আমার জন্ম বেড়ে উঠেছিল ফেনীতে। আমরা যারা ফেনীর মানুষ, আমরা গর্ব করে একটা স্লোগান দিতাম, ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। এই স্লোগানটা আমরা কোনোদিন দিতে পারবো না। আমরা যখন ম্যাডাম খালেদা জিয়া যখন হাজিরার জন্য
আলিয়া মাদ্রাসাতে যে কোর্ট ছিল সেখানে যেতেন। আমার খুব স্পষ্ট মনে পড়ে, একদিন আমরা ম্যাডামের গাড়ির পিছনে আমরা দৌড়াচ্ছি, হঠাৎ করে ম্যাডামের গাড়িটা পাস হওয়ার পরে আমাদেরকে ব্যারিকেড দিয়ে দিল যে পুলিশ আমাদের কাউকে যেতে দিবে না, যাতে অ্যারেস্ট করতে পারে। আমরা অবাক হয়ে দেখলাম এই মানুষটা গাড়িটা থামিয়ে বলল, আমার সন্তানদেরকে ছেড়ে আমি যাব না। এই যে ক্ষতি, এই ক্ষতি শুধু আমাদের জন্য নয়, আমরা যারা ছাত্রদল করি তাদের জন্য নয়, এই ক্ষতি পুরো দেশের জন্য, এই ক্ষতি পুরো জাতির জন্য। আল্লাহ আমাদেরকে এই শোক সহ্য করার তৌফিক দান করুক। ধন্যবাদ। সাথী, শুনছিলেন এখানে যে সকল নেতাকর্মী আসলে অবস্থান করছে তারা কিন্তু বলছেন তাদের যেই বর্ণাঢ্য রাজনীতি, বেগম জিয়ার সঙ্গে যে রাজনৈতিক যে ক্যারিয়ার এবং তার যে অবস্থান, সে বিষয়ে কিন্তু তারা আসলে স্মৃতিচারণ করছেন এবং এই দিনটি স্মৃতির পাতায় লেখা থাকবে এবং তার যে শূন্যতা রাজনৈতিক অঙ্গনে, সেই শূন্যতা কখনো পূরণ হবে কিনা এমন প্রশ্নও কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছেন। সাথী, এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বর্তমানে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী রাব্বি, যিনি আছেন বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। রাব্বি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাব্বি, বিএনপির গুলশান কার্যালয়ের কি অবস্থা? এই কার্যালয় থেকেই তো দীর্ঘ সময় বিএনপির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীপ্ত দৃঢ় কণ্ঠে নানা সিদ্ধান্ত নিয়েছেন। এখন সেখানকার কি অবস্থা, নেতাকর্মীরা কি বলছেন? সাথী, আসলে সারাদিন এই নেতাকর্মীদের পদভারে আসলে আজকে মুখরিতই ছিল এখানকার বিএনপির গুলশান কার্যালয়ে। তো আসলে রাত বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভিড় কমলেও আসলে মুহ্যমান এখন এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন নেতাকর্মীরা। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। সবাই আসলে বলেছেন যে যেইভাবে দেশকে চালিয়েছেন, তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেই আসলে তারা স্মৃতিতে কাতর। খুব তরুণ কয়েকজন নেতাকর্মীরা এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এইখানকার গুলশান কার্যালয়ে। আমরা অনেকের সাথেই কথা বলেছিলাম, একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনি কোথা থেকে এসেছেন আজকে? আপনাদের যিনি আসলে নেতৃত্বে ছিলেন দীর্ঘ সময়, তিনি আসলে নেই। আসলে খুব স্মৃতিতে কাতর। কেমন আসলে কি বলতে চাচ্ছেন আসলে এই মুহূর্তে? কি আর বলবো, মানে আমি সাদাতপুর সিরাজগঞ্জ জেলা, সাদাতপুর থানা, পাকাবাড়ি পোতাজি ইউনিয়নের থেকে আইসি। আমি নৌবন্দর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আমার সভাপতি এখানে উপস্থিত আছে। আমি আরাফাত রহমান কোকো মারার পর আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় এখানে এসেছিলাম এবং প্রথম স্বাক্ষরকার দায়িত্ব পালন করেছি। সারাদিন দায়িত্ব পালন করেছিলাম। আজকেও এই খবর পাওয়ার সাথে সাথে সকাল 6টার সময় খবর পাইছি। যেভাবে হোক ভেঙে মানে গাড়ি পাওয়া যায় না, ভেঙে আইছি। আমরা জানি যে আমাদের এই রকম নেত্রী, এই রকম নেতা আর আমরা জীবনে পাবো না। হয়তো তার শেষ দেখার জন্য আইছি। দীর্ঘ সময় রাজনীতি করেছেন আপনারা নেতৃত্ব পেয়েছেন খুব কাছে থেকে। আসলে নির্দেশনাগুলো কেমন ছিল, ভবিষ্যতে আসলে কেমন হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। উনি আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন এবং যখন জিয়া সাহেব মারা গেছিল তখন আমরাও এই দলে ছিলাম। পরিস্থিতিতে মুহ্যমান হয়ে আসলে সবাই এসেছেন। তৃণমূলের মানুষ একেভাবে আসলে দীর্ঘ সময় একসাথে রাজনীতি করেছেন এবং তার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে এখান থেকেই নির্দেশনাগুলো যেত সারা দেশের নেতাকর্মীদের কাছে। সবাই আসলে স্মৃতিতে কাতর এবং আসলে কালকের ভোর হবার অপেক্ষা। একেবারে শেষ দেখার সম্ভাবনা থাকে, এমনটাই আসলে মনে করছেন নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে সাথী গুলশান কার্যালয় থেকে সব শেষ। অসংখ্য ধন্যবাদ রাব্বি আপনাকে।